আচ্ছা, এই ভিডিওতে আমরা সলভ করার চেষ্টা করব এএফএফসি 2018-19 সালের কেমিস্ট্রি এর পার্টটা। ঠিক আছে, তো এর আগে তুমি 2018-19 সালের ফিজিক্স এর পার্টটা দেখছো, ওইখানে প্রশ্ন সলভ করছিলাম 1 থেকে 30 পর্যন্ত। আর এই ভিডিওতে আমরা সলভ করার চেষ্টা করব 31 মানে 31 থেকে 60 পর্যন্ত। ঠিক আছে, কেমিস্ট্রিতে টোটাল 30টা প্রশ্ন আসে। তো আমাদের 31 নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে একটু চেক করা যাক। বলছে যে কি মিথান অণু উৎপাদনের ক্ষেত্রে প্রভাবক কোনটা ব্যবহৃত হয়। ওকে, তো আমাদের প্রথম অপশন যেটা দেওয়া আছে, প্রথম অপশনে দেওয়া আছে ভ্যানিডিয়াম পেন্টাঅক্সাইড প্লাস প্লাটিনাম। ঠিক আছে, তো এই প্রভাবকটা হচ্ছে কিসের ক্ষেত্রে ইউজ করা হয়? স্পর্শ পদ্ধতিতে। আমরা স্পর্শ পদ্ধতিতে কি করি? সালফার ট্রাইঅক্সাইড তৈরি করি। কেমনে? সালফার ডাইঅক্সাইডের সাথে অক্সিজেনকে বিক্রিয়া ঘটে আমরা কি তৈরি করি? সালফার ট্রাইঅক্সাইড। তো সালফার ডাইঅক্সাইড থেকে সালফার ট্রাইঅক্সাইড তৈরির বিক্রিয়াটা হচ্ছে কি স্পর্শ পদ্ধতি। আর ওই পদ্ধতিতে আমরা কি কি প্রভাবক ইউজ করি? ভ্যানিডিয়াম পেন্টাঅক্সাইড আর কি প্লাটিনাম। সেকেন্ডে যে অপশনটা দেওয়া আছে আয়রন চূর্ণ প্লাস কি মোলিবডেনাম অক্সাইড। ঠিক আছে, আয়রন চূর্ণ আর মোলিবডেনাম অক্সাইড এটা আমরা ইউজ করি কি হেভারবস পদ্ধতিতে। হেভারবস পদ্ধতিতে আমরা কি তৈরি করি? অ্যামোনিয়া তৈরি করি। নাইট্রোজেন আর 3 মোল হাইড্রোজেন বিক্রিয়া করি কি তৈরি করে? অ্যামোনিয়া। ঠিক আছে, আর 3 নাম্বার অপশনে যেটা দেওয়া আছে জিঙ্ক অক্সাইড আর ক্রোমিয়াম অক্সাইড। ঠিক আছে, জিঙ্ক অক্সাইড আর ক্রোমিয়াম অক্সাইডটাকে আমরা কিসে ইউজ করি? মিথানল তৈরিতে। তো মিথানল তৈরি কেমনে করি? আমরা কার্বন মনোক্সাইড এর সাথে কি করি? হাইড্রোজেনকে বিক্রিয়া ঘটাই, তখন ওখান থেকে কি তৈরি হয়? মিথানল মানে CH3OH। ঠিক আছে, তো এটাকে সমতা করতে চাইলে তুমি এখানে কি করতে পারো? 2 দিয়ে গুণ করতে পারো। ঠিক আছে, তো মিথানল তৈরির জন্য আমরা কোন প্রভাবকটি ইউজ করি? জিঙ্ক অক্সাইড আর ক্রোমিয়াম অক্সাইড। ওকে, আচ্ছা, তো আর এখানে 4 নম্বরে যে অপশনটা দেওয়া আছে অ্যালুমিনিয়াম অক্সাইড আর সিলিকন অক্সাইড, এটা কিন্তু কোন রকম প্রভাবক হিসেবে কাজ করে না। এরা কিন্তু কি না, কোন রকম প্রভাবক না। তা আমাদের 4টা অপশন দেওয়া ছিল, আমরা 4টা অপশন সম্পর্কে সবগুলো অপশনই কি করছি জানছি। যে প্রথম যে অপশনটা আছে এটা থেকে কিন্তু এমসিকিউ আসে যে ভ্যানিডিয়াম পেন্টাঅক্সাইড আর প্লাটিনাম কিসে ইউজ করা হয়? স্পর্শ পদ্ধতিতে, সালফার ডাইঅক্সাইড তৈরিতে। আর আয়রন চূর্ণ মোলিবডেনাম হেভারবস পদ্ধতিতে। আর মিথানল তৈরি করার জন্য আমরা কি ইউজ করি? ক্রোমিয়াম অক্সাইড আর জিঙ্ক অক্সাইড। ওকে, আচ্ছা, 32 নম্বর প্রশ্ন বলেছে কি কার্বন পরমাণুর সমযোজী ব্যাসার্ধ কত। তা আমরা সমযোজী ব্যাসার্ধ কেমনে বের করি? সমযোজী ব্যাসার্ধ বের করার আমরা একটা ফর্মুলা জানতাম, সমযোজী ব্যাসার্ধ। এটা বের করার সূত্রটা হচ্ছে কি আন্তঃআণবিক দূরত্ব ডিভাইডেড বাই কত? আন্তঃনিউক্লিয়াস দূরত্ব। আন্তঃনিউক্লিয়াস দূরত্ব ডিভাইডেড বাই কত? 2। ঠিক আছে, আমরা সমযোজী ব্যাসার্ধ জানার উপায় কি? আন্তঃনিউক্লিয়াসের দূরত্ব থেকে কি করব? 2 দিয়ে ভাগ করে দিব। তো আমাকে প্রশ্নে কিন্তু আন্তঃনিউক্লিয়াসের দূরত্বটা দেওয়া নাই, তো এটা আমার মুখস্থ রাখা ছাড়া কোনো উপায় নেই। দুইটা কার্বনের আন্তঃনিউক্লিয়াসের দূরত্ব হচ্ছে কত? 154। ওই 154 কে যদি আমরা কি করি? 2 দিয়ে ভাগ করি, তাহলে কত আসে? 77। তাহলে এখানে আনসারটা কত হবে? 77। এটা কিন্তু একটা মুখস্থ প্রশ্ন। ঠিক আছে, কার্বনের আন্তঃনিউক্লিয়াসের দূরত্ব হচ্ছে কত? 154। তো সমযোজী ব্যাসার্ধ হচ্ছে কি আন্তঃনিউক্লিয়াসের দূরত্বকে কি করব? 2 দিয়ে ভাগ করব। আচ্ছা, 33 নাম্বার প্রশ্ন বলছে নিচের কোনটা হ্যালো অ্যালকেন। হ্যালো অ্যালকেন মানে কি বলতো? হ্যালো অ্যালকেন মানে বুঝাইতেছে অ্যালকাইল হ্যালাইড। হ্যালো অ্যালকেন মানে কি? অ্যালকাইল হ্যালাইড। আচ্ছা, অ্যালকাইলটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? আর দিয়ে। আর হ্যালাইডের পার্টটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এক্স। এখানে এক্সটা কি যে কোনো কিছু হইতে পারে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেরিন, এগুলোকে আমরা কি বলি? হ্যালোজেন। ঠিক আছে, তাহলে এখানে কি দাঁড়াইতেছে? অ্যালকাইল হ্যালাইড যে কথা, হ্যালো অ্যালকেন একই কথা। আচ্ছা, অ্যালকাইল মানে কি? অ্যালকাইল মানে হচ্ছে কি মিথাইল, ইথাইল, প্রোপাইল। মানে অ্যালকেন থেকে যখন আমরা একটা হাইড্রোজেনকে কমাই ফেলবো তাকে আমরা কি বলি? অ্যালকাইল। যেমন C2H5, CH3, C3H7, এগুলো সবগুলো কি হিসেবে কাজ করতেছে? অ্যালকাইল। তা আমাদের প্রথম প্রশ্নটা দেখো, C6H5Cl, এটা কিন্তু কি না, এখানে যে C6 প্রথম অপশন C6H5Cl, এটা কিন্তু অ্যালকাইল হ্যালাইড না। এখানে যদিও হ্যালাইড আছে কিন্তু এটা কিন্তু কি না, অ্যালকাইল না। কারণ আমরা জানি যে অ্যালকাইলের সংজ্ঞা কি ছিল? অ্যালকেন থেকে একটা হাইড্রোজেনকে বাদ দিলে তাকে কি বলে? অ্যালকাইল। ঠিক আছে, তা আমরা যদি এখানে একটা হাইড্রোজেন চিন্তা করি তাহলে এটা কি আসে? C6H6 না। এখানে কি করেছে? বেনজিন থেকে একটা হাইড্রোজেন বাদ দিছে, তাহলে কি এটা কি অ্যালকাইল বলা যাবে? না। আমরা জানি যে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেনকে বাদ দিলেও এটাকে আমরা অ্যালকাইল বলি। পরেরটা দেখো C3H3Cl, ক্লোরিন থাকলেও এটা কিন্তু অ্যালকাইল মানে হবে না। কেন? কারণ এখানে যদি আমরা অ্যালকেনটা চিন্তা করি তাহলে C3H4 দ্বারায়, ওইটা অ্যালকেনের না। তাহলে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন বাদ দিলে অ্যালকাইল আসে, কিন্তু এটা অ্যালকাইলের মধ্যে পড়তেছে না। পরের প্রশ্নটা দেখো C5H11Cl, এখানে যদি আমরা এখানে দেখি এটা হ্যালোজেন আছে আর এই পাশটা কিন্তু অ্যালকাইল। কেমনে বুঝছি? দেখো তো C5H11, তা আমরা জানি যে একটা হাইড্রোজেন কি করেছে? সরানো হয়েছে। তো আমরা যদি একটা হাইড্রোজেন চিন্তা করি তাহলে 11 এর জায়গায় কত হয়? 12। এটা কিন্তু কিসের সংকেত? এটা কিন্তু একটা অ্যালকেন, এটার নাম হচ্ছে পেন্টেন। ঠিক আছে, এটার নাম হচ্ছে কি? পেন্টেন। আর যখন আমরা 11টা হাইড্রোজেন মানে একটা হাইড্রোজেন কমাই ফেলবো তখন এটা যাবে কি? পেন্টাইল। ঠিক আছে, এটা কি হয়ে যাবে? অ্যালকাইল মানে পেন্টাইল। তাহলে এটা হচ্ছে কি? পেন্টাইল ক্লোরাইড। ওকে, তাহলে এটা কি? হ্যালো অ্যালকেন অথবা অ্যালকাইল হ্যালাইডের উদাহরণ। তাহলে আমাদের সি নাম্বার অপশনটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। তাই একটা পাশে কি থাকবে? অ্যালকাইল, পরের পাশে কি থাকবে? হ্যালোজেন। ঠিক আছে, আচ্ছা, তারপরে প্রশ্নে 34 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? ব্যবহারিক দিক থেকে নিচের কোনটা কীটনাশক? ঠিক আছে, তো তোমার এখানে
4টা অপশন দেওয়া আছে, 5 নাম্বার অপশনে স্কিপ দেওয়া আছে। সবগুলো অপশনে কি করতে হবে, ব্যবহার জানতে হবে। প্রথম অপশনটা কি দেওয়া আছে, বেনজিন হেক্সাক্লোরাইড। প্রথম অপশনটাতে আছে বেনজিন হেক্সাক্লোরাইড, ঠিক আছে। এটার মানে কি, বেনজিনের সঙ্গে কি বলতো, বেনজিনের সঙ্গে ছিল C6H6, আর হেক্সাক্লোরাইড মানে ক্লোরিন কয়টা থাকবে, 6টা, C6H6Cl6। এটাকে আমরা কি বলি, গ্যামাক্সিন বলি। এটা কিন্তু আগের বছরের কেমিস্ট্রি পার্টে কিন্তু আসছিল, C6H6Cl6, এটাকে আমরা কি বলি, গ্যামাক্সিন। আর এটা কিসে ইউজ করা হয়, কীটনাশকে। আচ্ছা 2 নাম্বার অপশন যেটা দেওয়া ছিল টেট্রাক্লোরোমিথেন। টেট্রাক্লোরো মানে কি, ক্লোরিন কয়টা হবে, 4টা, তাহলে CCl4। এটাকে আমরা কিসে ইউজ করি, চেতনানাশক হিসেবে, আমরা ছোট থাকতে শিখে আসছি। সোডিয়াম হাইপোক্লোরাইড, এটার সঙ্গে দিচ্ছে কি NaOCl, সোডিয়াম হাইপোক্লোরাইড। এটা তেমন একটা বেশি ইউজ নাই। আর 4 নাম্বার অপশনে কি আছে, মিথাইল ক্লোরাইড। মিথাইল ক্লোরাইডের সঙ্গে কি হবে, CH3Cl। এটাকে আমরা রং শিল্পে দ্রাবক হিসেবে ইউজ করি, আর ড্রাই ওয়াশে ইউজ করা হয়, ঠিক আছে। আচ্ছা, তো 35 নম্বর প্রশ্ন আমাকে কি বলেছে, পটাশিয়াম ডাইক্রোমেটের মধ্যে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত। তাহলে আমাদের পটাশিয়াম ডাইক্রোমেটের সংকেত কি, K2Cr2O7। আমরা জানি যে পুরো যৌগের জারণ মান সবসময় কি হবে, 0। এখন আমরা যদি চেক করি পটাশিয়ামের জারণ মান কত বলতো, পটাশিয়ামের জারণ মান হচ্ছে +1। কেন, কারণ সে কয় নাম্বার গ্রুপে আছে, 1 নাম্বার গ্রুপ। ক্রোমিয়ামের জারণ মানটা আমাকে বের করতে বলছে, এটাকে আমরা কি ধরবো, x। এখানে কয়টা আছে, 2টা। ক্রোমিয়াম 2টা থাকার কারণে এখানে কি দিলাম, x×2। এবার হচ্ছে অক্সিজেন 7, অক্সিজেনের জারণ সংখ্যা কত, -2। ওটার সাথে কত গুণ হবে, 7, ঠিক আছে। তাহলে এখানে কি দাঁড়াইছে দেখো তো, +1 এর সাথে 2 গুণ করলে 2, আর x এর সাথে 2 গুণ করলে 2x, আর এখানে কত, 7 গুণে কত, 14। তাহলে এখান থেকে কি দাঁড়াইতেছে, 2x = 12, তাহলে x = কত, 6, ঠিক আছে। তাহলে ক্রোমিয়ামের জারণ মান আসতেছে কত, +6। ব্যাপারটা কি বুঝতে পারছি, যে পুরো যৌগের জারণ মান 0, দেন যে জিনিসটা জারণ মান বের করতে বলবো এটাকে x, আর বাকিগুলো জারণ মান আমরা কি করব, বসাই দিলে কি পাই যাব, যেটা জানি না ওইটা জারণ মান বের করতে পারবো। আচ্ছা, পরে 36 নম্বর প্রশ্নে আমি কি বলেছে, রবার্ট বয়েল কত সালে চাপ এবং আয়তনের সম্পর্ক নির্দেশক সূত্র বের করে। তো বয়েলের সূত্রটা কি ছিল, চাপ আর আয়তনের মধ্যে সম্পর্ক। ওই সূত্রটা কত সালে আবিষ্কার করছিল, 1662 সালে। বয়েলের সূত্রের পরে আসছিল কি, চার্লসের সূত্র। চার্লসের সূত্রটা কি ছিল, আয়তন আর তাপমাত্রার মধ্যে সম্পর্ক, ঠিক আছে। চার্লসের সূত্রটা ছিল আয়তন আর তাপমাত্রার মধ্যে সম্পর্ক। এটা দিছিল কত সালে, এটা দিছিল 1787 সালে, ঠিক আছে। আর 3 নম্বরে যেটা ছিল রেনোর সূত্র, অথবা অনেক জায়গায় কেমিস্ট্রিতে দেখবে গেলুসাকে চাপীয় সূত্র, ওইটা কত সালে আসছিল, 1842 সালে, ঠিক আছে। তো তোমার 3টা সালে কি করতে হবে, মুখস্থ রাখতে হবে। তা আমাকে প্রশ্ন জিজ্ঞেস করছে বয়েলসের সূত্রটা কখন, তাহলে এটা হচ্ছে 1662। আচ্ছা 37 নম্বর প্রশ্নটা কি, অ্যানিলিনের বিশুদ্ধ, অ্যানিলিন একটা যৌগ, ওই যৌগটা কি করে, বিশোধন মানে কি, ওটা ভেজাল থেকে আলাদা করার উপায় কি, বাষ্পবর্তন। বাষ্পবর্তনটা কিরকম, তোমাকে এটা বাষ্প আকারে যখন আমরা কি করি, মানে ধরো এটাকে তাপ দিলে তখন যেটা হালকা ওইটা কি হয়ে যাবে, উপরের দিকে উঠে এটাকে আলাদা করে ফেলবো, ঠিক আছে। তো এটাকে কি করা হয়, অনেকগুলো যখন ভেজাল থাকে তখন দেখা যায় যে কি, তাপ দিতে থাকলে ভেজালগুলো আগে বাইরে হয়ে আলাদা হয়ে চলে আসে, পরে যে আমরা অ্যানিলিনটাকে আলাদা করতে পারি, ঠিক আছে। এটাকে বলে বাষ্পবর্তন। তো অ্যানিলিনটা বের করার সিস্টেমটা হচ্ছে কি, বাষ্পবর্তন। এটাকে আমরা অনেক জায়গায় ইউজ করি। আমরা যে ধরো ফুল থেকে বিভিন্ন সেন্ট তৈরি করে না, ওইখানে কিন্তু কি করা হয়, বাষ্পবর্ধন পদ্ধতিতে ইউজ করা হয়, ওকে। আচ্ছা, তারপরে প্রশ্ন আমাকে কি বলা হয়েছে লাস্টে, C3H8O এই আণবিক সংকেত দিয়ে কয়টা সমাণু তৈরি করা সম্ভব, ঠিক আছে। C3H8O, তো C3H8O এখানে আমাদের একটা ফরম্যাটের সাথে মিলে, আমরা একটা ফরম্যাট শিখছিলাম, CnH2n+2O। এই ফরম্যাটে যারা হবে তাদেরকে আমরা কি সমাণু বানাইতে পারবো, এখান থেকে আমরা অ্যালকোহলের সমাণু বানাইতে পারবো, আর ইথারের সমাণু বানাইতে পারবো। কি বলতেছি আমি আবার রিপিট করতেছি, তোমরা চাইলে সমাণুর একটা ভিডিও আছে কেমিস্ট্রি সিরিজের মধ্যে পাবা, ঠিক আছে। অ্যাডমিশন সিরিজের মধ্যে যে কেমিস্ট্রি প্লেলিস্ট আছে, ওখানে তুমি সমাণু কিভাবে ইজিলি বের করতে পারবা। আচ্ছা, তাহলে কি বলতেছিলাম, যে C3H8O এটাকে আমরা কি লিখতে পারি, C3H6+2O, তাই না। তাহলে 3 দুগুণে কত, 6। এটাকে আমরা কোন ফরম্যাটের সাথে মিলাই, CnH2n+2O। এখান থেকে কি বানানো যাবে, অ্যালকোহল বানানো যাবে, আর কি বানানো যাবে, ইথার। তো অ্যালকোহলের সংকেত কি বলতো, OH। তাহলে আমরা শেষে একটা কি লাগিয়ে দিলাম, OH। তাহলে বাকি হাতে কি দিয়ে দিব, হাইড্রোজেন। কার্বনের কয় হাত হয়, 4 হাত, তো বাকি হাতগুলোতে কি দিবা, হাইড্রোজেন, ঠিক আছে। দেওয়ার পর এবার গুণে দেখবা যে আমাদের C3H8O আসে কিনা। দেখো তো এখানে কার্বন কয়টা, 3টা, তাহলে C3 মিলছে। হাইড্রোজেন কয়টা, গুণা 1 2 3 4 5 6 7 8, 8টা মিলছে, হ্যাঁ। অক্সিজেন কয়টা, 1টা মিলছে। আচ্ছা, এখন আমরা হাইড্রোক্সিলটাকে কয় নাম্বার কার্বনে দিছি, 1 নাম্বার কার্বনে। আমরা কি 2 নাম্বার কার্বনে হাইড্রোক্সিল দিতে পারি, হ্যাঁ পারি। তাহলে বাকি হাতে হাইড্রোজেন দাও। এখনো গুণি দেখবা যে C3H8O কিন্তু কি হবে, আসে। তুমি বলো যে এখন ভাইয়া এই ওএইচটাকে এই কার্বনে দেওয়া যায় না, এই ওএইচটা এই কার্বনে দিলে এটা কিন্তু সেম এটার মতো হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা একটা সমাণু পাইছি, 2টা সমাণু পাইছি। অ্যালকোহল থেকে আমরা কয়টা সমাণু পাইছি, 2টা। এবার হচ্ছে ইথারের সংকেত কি রকম ছিল, তুমি কি করবা, কার্বনের সাথে কি থাকবে,
সরি অক্সিজেনের দুই পাশে দুইটা কি থাকবে অ্যালকাইল মূলক। তো অক্সিজেনের দুই পাশে আমরা কি দিলাম দুইটা কার্বন সাইড শিকল, বাকি হাতগুলোতে আমরা কি দিয়ে দিব হাইড্রোজেন, ঠিক আছে। তো বাকি হাতগুলোতে যখন আমরা হাইড্রোজেন দিব আমরা C3H8 পাই যাব। এখন অক্সিজেনটাকে যদি আমি এখানে চেঞ্জ করি আসলে কোনো রকম কি হবে না চেঞ্জ হবে না, তাহলে এটা হচ্ছে 3 নাম্বার সমাণু। তাহলে আমরা টোটাল কয়টা সমাণু পাইতেছি 3টা সমাণু, ঠিক আছে। C3H8O থেকে কয়টা সমাণু তৈরি করা সম্ভব 3টা, ওকে। দেন আমাকে কি বলছে উলফ কিস্টার বিজারণ থেকে কোনটা তৈরি করা হয়। তো উলফ কিস্টার বিজারণ কোথায় ছিল, আমরা এটা অ্যালকেন প্রস্তুতকরণে পড়ছিলাম, ঠিক আছে। অ্যালকেন প্রস্তুতকরণের সময় আমরা আরো অনেকগুলো জিনিস পড়ছিলাম, গ্রিগনার বিকারক থেকে তৈরি করা যায়, ঠিক আছে। আমার মোটামুটি তখন আরো অনেকগুলো জিনিস ছিল ওগুলো এখন মনে পড়তেছে না। তো উলফ কিস্টার বিজারণটা কি ছিল, এটা ছিল শুধুমাত্র তোমার কি কার্বনিল যৌগগুলোর জন্য। কার্বনিল যৌগ মানে কি অ্যালডিহাইড আর কিটোন, ওটাকে আমরা কি করব বিজারণ ঘটবো, ওকে। উলফ কিস্টার বিজারণটা কি ছিল শুধুমাত্র কার্বনিল যৌগের জন্য। কার্বনিল যৌগকে আমরা বিজারণ ঘটানোর জন্য এখানে কি আনছিলাম এই যৌগটাকে NH2 এটাকে বলা হয়েছে হাইড্রাজিন, এটার সাথে কি করব বিজারণ করব। তো বিজারণ করলে এখানে হাইড্রোজেন আছে আর অক্সিজেন আছে, কি তৈরি করবে পানি, আর বাকি অংশটা যুক্ত হয়ে যাবে। পরের স্টেপে এসে কি হবে এই নাইট্রোজেন এরা আলাদা হয়ে যাবে, কি যাবে এরা নাইট্রোজেন আকারে বের হয়ে যাবে, আর বাকি যে হাইড্রোজেন দুইটা আছে এখানে চলে আসবে। তাহলে এটা কি তৈরি করতেছে CH3 CH2 CH3, মানে এটা কি অ্যালকেন তৈরি করতেছে। তো আমাদের অ্যালকেন তৈরি করার জন্য আমরা কি ইউজ করি উলফ কিস্টার বিজারণ। আর উলফ কিস্টার বিজারণটা কোথায় ঘটে শুধুমাত্র অ্যালডিহাইড আর কিটোন মানে কার্বনিল যৌগগুলোর জন্য ঘটে, ওকে। আচ্ছা তারপরে আমাকে 40 নম্বর প্রশ্ন বলেছে কি লেড অ্যাসিড ব্যাটারির ইএমএফ কত, মানে ভোল্টেজটা কত। আমরা যে একটা লেড ব্যাটারি ইউজ করি, লেড ব্যাটারি কোথায় ইউজ করে গাড়িতে ইউজ করে, ঠিক আছে, গাড়িতে অথবা আইপিএস এ। লেড ব্যাটারিটা কোথায় ইউজ করে গাড়িতে অথবা আইপিএস এ। তো আমরা ব্যাটারিগুলো নরমালি কি কি চিনি, আমরা পেন্সিল ব্যাটারি চিনি, ঠিক আছে না। পেন্সিল ব্যাটারি যেটা টিভিতে ইউজ করো বা ঘড়িতে ইউজ করো, ওই পেন্সিল ব্যাটারির জন্য ইএমএফ বা ভোল্টেজ এসে কত 1.5 ভোল্টেজ। পেন্সিল ব্যাটারির ভোল্টেজ এসে কত 1.5 ভোল্টেজ। আর তুমি যে গাড়িতে যে ব্যাটারিটা ইউজ করো অথবা আইপিএস এর যে ব্যাটারি ইউজ করো এটা হচ্ছে কি লেড অ্যাসিড ব্যাটারি, ওটার ভোল্টেজ আছে কত 2। আর লিথিয়াম আয়ন যে ব্যাটারিগুলো আছে ওগুলো আমরা ইউজ করি, ওগুলোর ভোল্টেজ আছে কত 3.7, ঠিক আছে। আচ্ছা দেন আমাকে কি বলছে নিচের কোনটা জারণ অধ্যকোষ বোঝায়, ঠিক আছে। জারণ অধ্যকোষে আমরা জানি যে কিভাবে লেখা লাগবে, জারণ অধ্যকোষ লেখা সিস্টেম হচ্ছে ধাতু/ধাতবায়ন, ধাতু/ধাতবায়ন, এটা হচ্ছে কি জারণ অধ্যকোষ। আর বিজারণ অধ্যকোষটা কেমন লিখতাম, এটা ছিল জারণ আর এটা হচ্ছে কি বিজারণ। বিজারণটা লেখার উপর কি ধাতব আয়ন /ধাতু, ঠিক আছে। দুইটা একটা উল্টা। কি বললাম যে জারণ পার্টটা লেখার সিস্টেম কি, মানে জারণ অধ্যকোষ লেখার সিস্টেম হচ্ছে ধাতবায়ন, আর ধাতবায়ন ধাতু হচ্ছে কি বিজারণ অধ্যকোষ। তো তোমাকে এখানে তুমি যদি চেক করে দেখো এখানে প্রথমটা হচ্ছে কি জিঙ্ক 2 + জিঙ্ক, প্রথম অপশনটা জিঙ্ক 2 + জিঙ্ক, তার মানে ধাতবায়ন আগে দেন ধাতু দিছে, তাহলে এটা হবে না। পরের যে অপশনটা আছে জিঙ্ক 2+, দেখো এখানে কি দিছে প্রথমে ধাতু দেন ধাতবায়ন, তাহলে এটা ধাতবায়ন দিছে, তাহলে এটা কি হিসেবে কাজ করতেছে জারণ অধ্যকোষ। আচ্ছা 42 নম্বরে কি বলছে নিচের কোনটা হাইড্রোজেন না থাকা সত্ত্বেও কি হিসেবে কাজ করতেছে জৈব যৌগ। তো আমরা জৈব যৌগ মানে কি জানি হাইড্রোকার্বন, হাইড্রোকার্বনে কি থাকবে কার্বন আর হাইড্রোজেন। তো কিছু কিছু যৌগে কি আছে হাইড্রোজেন না থাকলেও এটাকে আমরা কি বলতেছি জৈব যৌগ, ঠিক আছে। প্রথম অপশনটা কি ছিল ক্লোরোপিক্রিন, ক্লোরোপিক্রিনের সংখ্যা দিচ্ছে কি CCl3NO2, এটাকে আমরা টিয়ার শেল ইউজ করি, কিসে ইউজ করি টিয়ার শেল, মানে ওই যে কাঁদুনে গ্যাস, ঠিক আছে, টিয়ার শেল ছুড়ে যে CCl3NO2 এটাকে বলে ক্লোরোপিক্রিন। এটাতে কি নাই কোনো রকম হাইড্রোজেন নাই, তাও এটা কি যৌগ জৈব যৌগ, কারণ এটা মিথেন থেকে তৈরি হয়েছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ক্লোরোপিক্রিন হচ্ছে কি যৌগ, এমন একটা যৌগ যেটাতে হাইড্রোজেন না থাকা সত্ত্বেও এটা কি হিসেবে কাজ করতেছে জৈব যৌগ হিসেবে। 2 নম্বর অপশনটা আমার দরকার নাই, তাও আমরা একটু দেখি সাইক্লোহেক্সানল, ঠিক আছে। সাইক্লোহেক্সানের সংকেত কি ছিল C6H6, ওইখান থেকে আমরা কি লাগাইছি নল মানে কি অ্যালকোহল, তাহলে OH লাগাইলে একটা হাইড্রোজেন সরাই দিতে হবে, তাহলে এটা হচ্ছে C6H5OH। আর গ্যামাক্সিনের সংকেতটা আমরা আগে বলে আসছি যেটা কীটনাশক হিসেবে ইউজ করি C6H6Cl6। আয়োডোফর্মের সংকেত হচ্ছে কি CHI3, ঠিক আছে, মানে এখানে CH দেওয়ার পরে যে কোনো একটা হ্যালোজেন দিয়ে দিলেই এটা আয়োডোফর্ম হবে, ওকে। নরমালি আয়োডো বলা মানে কি দিতে হবে আয়োডিন দিতে হবে, তাহলে CHI3 এটা হচ্ছে কি আয়োডোফর্ম। আচ্ছা তারপরে কি বলছে বাস্তব গ্যাস সমূহ কি বয়েল সূত্র কখন মেনে চলে। আমরা জানি যে বয়েল চার্লস অ্যাভোগাড্রো এই সূত্রগুলো কোন গ্যাস মানে এগুলো হচ্ছে আদর্শ গ্যাস মানে, বাস্তব গ্যাস কিন্তু কি করে না বয়েল চার্লস আর অ্যাভোগাড্রো সূত্র কি করে না মানে না, তবে মানে কখন যখন উচ্চ তাপমাত্রা হবে তখন মানবে। উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে কি হবে বয়েল চার্লস আর অ্যাভোগাড্রো সূত্রগুলো কি মানবে বাস্তব গ্যাস, ঠিক আছে। কি বললাম যে বয়েল চার্লস আর অ্যাভোগাড্রো সূত্র এগুলো কোন গ্যাস মানে এগুলো মানে আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস কিন্তু কি করে না মানে কখন একটা কন্ডিশনে, কোন কন্ডিশন উচ্চ তাপমাত্রা নিম্ন চাপে। তো এটা হচ্ছে কি খুব উচ্চ তাপমাত্রায়।
আচ্ছা, তারপরে 44 নম্বর প্রশ্নটা কি, অক্সিজেন দ্বারা সালফার ডাইঅক্সাইড জারণ বিক্রিয়া কোন প্রভাবক দ্বারা ঘটানো হয়? এটা আমরা একদম শুরুর যে প্রশ্নটা পড়ছিলাম যে স্পর্শ পদ্ধতিটা কি বলছিলাম, যে সালফার ডাইঅক্সাইড কি করবে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে, সালফার ট্রাইঅক্সাইড। এখানে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড ইউজ করি আর প্লাটিনাম চূর্ণ ইউজ করি, ঠিক আছে। তো মেইন প্রভাবক হচ্ছে কি ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড। এই স্পর্শ পদ্ধতির মেইন প্রভাবক হচ্ছে কি ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড। তোমাকে জিজ্ঞেস করছে যে এখানে কোন প্রভাবক দ্বারা ঘটানো হয়, ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড। আচ্ছা, নিচের কোনটা কি করে, রঙিন যৌগ গঠন করে? তো রঙিন যৌগ গঠন করে কারা? যারা অবস্থান্তর ধাতু। রঙিন যৌগ কারা গঠন করে? যারা অবস্থান্তর ধাতু। এখন সবাই কি অবস্থান্তর ধাতু? না। অবস্থান্তর ধাতুর সংখ্যা কি ছিল? যে সকল মৌলের শেষ কক্ষপথে সুস্থিত আয়নে ডি অরবিটালটা কি থাকবে, আংশিক পূর্ণ থাকবে। কি বললাম? অবস্থান্তর ধাতুর সংখ্যা কি ছিল? যে সকল মৌলের সুস্থিত আয়নে ডি অরবিটালটা আংশিক পূর্ণ থাকে তাকে কি বলে? অবস্থান্তর ধাতু। ওকে, তা আমরা যদি ক্যালসিয়াম প্লাসের কথা চিন্তা করি, ক্যালসিয়াম প্লাস, ক্যালসিয়ামের কয়টা ইলেকট্রন ছিল? 20টা। ক্যালসিয়ামের কয়টা ইলেকট্রন ছিল? 20টা। তো আমরা যদি এখন প্লাস দাও মানে কি একটা ইলেকট্রন সরে গেছে, তো এটার সংকেতটা কি রকম হবে বলো তো? এটা সংকেতটা ছিল 1:2:2, আমি এখানে আর দেখাই দিছি না। আর্গন পর্যন্ত সেম থাকবে। প্লাস মানে কি বলতো, একটা ইলেকট্রন কি করছে, গ্রহণ করছে না দিয়ে দিছে, একটা ইলেকট্রন দিয়ে দিছে, তাহলে এখন তার ইলেকট্রন কয়টা আছে? 19টা। তাহলে আর্গন 18 সেম থাকবে। 4s2 যেটা ছিল এটা কি হয়ে যাবে 4s1। তাহলে 3d তে কি কোনো রকম ইলেকট্রন আছে? না। আমার এখানে সংজ্ঞা ছিল কি, অবস্থান্তরে কি হবে, সুস্থিত আয়নের ডিটা কি থাকবে, আংশিক পূর্ণ থাকবে। এখন ডিটা কি আংশিক পূর্ণ নাকি পুরা খালি? পুরা খালি। তাহলে পুরা খালি হলে হবে না। এখন যদি আমরা পরের অপশনটার দিকে তাকাই, নিকেল 2+, নিকেল 2+ মানে কি, নিকেলের কয়টা ইলেকট্রন আছে বলতো? আয়রন, কোবাল্ট, নিকেল, নিকেলের কয়টা ইলেকট্রন ছিল? 28টা, ঠিক আছে। দুইটা 2+ মানে কি, দুইটা ইলেকট্রন দিয়ে দিচ্ছে, তাহলে এখন কয়টা? 26টা। তাহলে এখন আমরা যদি একটু চেক করে দেখি এটার ইলেকট্রন বিন্যাসটা কি রকম ছিল। আর্গন থাকবে, মানে আর্গনের 18টা ইলেকট্রন থাকবে। 3d 4s এ কয়টা ঢুকে? 2টা। 18 আর 2 কত? 20। বাকি কয়টা ছিল? 8টা। বাকি কয়টা ছিল? 8টা। মানে যখন শুরুতে 28টা ইলেকট্রন ছিল তখন এটার ইলেকট্রন বিন্যাস ছিল এরকম, আর্গনটা সেম, দেন 3d 8, 4s কত? 2। যখন দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, দুইটা ইলেকট্রন সবসময় বহিস্থ কক্ষপথ থেকে ত্যাগ করবে, তাহলে এই দুইটা ইলেকট্রন কি গেছে? চলে গেছে। এখন দেখো তো ডি অরবিটালটা কি পূর্ণ নাকি আংশিক পূর্ণ নাকি খালি? এটা হচ্ছে কি আংশিক পূর্ণ। আর আংশিক পূর্ণ হইলে এটাকে কি বলে? অবস্থান্তর মৌল। আর অবস্থান্তর মৌলগুলো কি করে? রঙিন যৌগ গঠন করে, ঠিক আছে। রঙিন যৌগ গঠন করে এবং জটিল যৌগ গঠন করে। তুমি যদি বাকিগুলো চেক করো তাহলে দেখবা যে ওদের কি ডি অরবিটালটা আংশিক পূর্ণ নাই। আংশিক পূর্ণ থাকলে ওরা কি হবে? অবস্থান্তর। আর অবস্থান্তরগুলো কি করে? রঙিন যৌগ গঠন করে। ওকে, আচ্ছা, দেন আমাকে কি বলছে, নিচের কোনটা আবিষ্ট প্রভাবক? আবিষ্ট প্রভাবক মানে কি, যারা হচ্ছে নিজেরা বিক্রিয়া করে না কিন্তু অন্য আরেকজনের সাপেক্ষে আসলে কি করে? বিক্রিয়া করে। কি বললাম? আবিষ্ট প্রভাবক হচ্ছে ওরা যারা কি করে, নিজে বিক্রিয়া করে না কিন্তু অন্য আরেকজন আসলে তখন বিক্রিয়া করে। যেমন এখানে দেখো সোডিয়াম থায়োসালফেট, এটা সোডিয়াম থায়োসালফেটটা কি করছে? অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সালফেট তৈরি করছে, ঠিক আছে। আর এখানে আছে সোডিয়াম আর্সেনিক অক্সাইড, এইটা কি করতেছে? অক্সিজেনের সাথে বিক্রিয়া করতে দিছি আর কি, তখন কি করে নাই? নরমালি বিক্রিয়া ঘটে নাই। এটা কি হয়েছে? নরমালি বিক্রিয়াটা ঘটে নাই। কিন্তু যখন এই সোডিয়াম আর্সেনিক অক্সাইডটাকে আমরা সোডিয়াম থায়োসালফেটের সংস্পর্শে আনছি তখন অক্সিজেনের সাথে কি করছে? বিক্রিয়া ঘটছে। তার মানে কে আসার কারণে বিক্রিয়া ঘটছে? সোডিয়াম থায়োসালফেট। এটা তাহলে কি আবিষ্ট। আবিষ্ট মানে কি, আরেকজনের মানে এ উপস্থিত থাকলে আরেকজনের কি হয়? বিক্রিয়া হয়। তো এটাকে বলতেছে কি আবিষ্ট। আবেশ মানে কি করতেছে? ও নিজের সাথে সাথে আরেকজনকেও বিক্রিয়া ঘটানোর সাহায্য করতেছে। আচ্ছা, তারপরে কি বলছে? হাইড্রোক্সিলের OH এর বন্ধন শক্তি, এটা তো তোমাকে মুখস্থ করা ছাড়া কিছু করার নাই। আর এখানে দেখো HH এর বন্ধন শক্তি 435, HF এর 564 দেওয়া আছে সবগুলা। OH এটা কত? 463। ওকে, তো এটা তোমার মুখস্থ করা লাগবে, বইয়ে কেমিস্ট্রিতে আছে 4র্থ অধ্যায়ে লাস্টের পার্টটাতে, এটা মুখস্থ করে রাখবা। আচ্ছা, এটা ছিল 47। দেন আছে 48 নাম্বার। 48 নাম্বার প্রশ্ন কি বলছে? কার্বনিল মূলকে শঙ্কর অরবিটালে কি বললো কত ডিগ্রি কোণে থাকে? কার্বনিল যৌগ কোনগুলা? যেগুলোতে C ডাবল বন্ড কি থাকবে? O। আমরা এখানে একটা হাইড্রোজেন চিন্তা করি, এখানে একটা হাইড্রোজেন চিন্তা করি। এখানে যে কার্বনটা আছে এই কার্বনটা কোন সংকরায়নে গঠিত? sp2। এই কার্বনটা কত সংকরায়নে গঠিত? sp2। আর sp2 তে মৌলগুলা বন্ধন কোণগুলো কত ডিগ্রি হয়? 120 ডিগ্রি। এটা 120 ডিগ্রি, এটা 120 ডিগ্রি, এটা 120 ডিগ্রি, ঠিক আছে। কার্বনিল মূলকের শঙ্কর অরবিটালগুলো কত ডিগ্রি কোণে থাকে? 120 ডিগ্রি কোণে থাকে, ঠিক আছে। আর 49 নম্বর প্রশ্নটা একটা MCQ মুখস্থ টাইপের। মাখন থেকে পানি মুক্তকরণের জন্য কি করতে হবে? মাখনটাকে মন্থন পাত্রের নিচে নিয়ে নিড়ানি দিয়ে কি করা হয়? আলাদা করা হয়, ঠিক আছে। মাখন থেকে পানি মুক্ত করার জন্য মানে পানিটাকে আলাদা করার জন্য কি করতে হবে? পানিটাকে মন্থন করে নিড়িয়ে কি করতে হবে? আলাদা করতে হবে। এটা তোমার
স্টেপগুলো জানলে তখন বুঝবা। আচ্ছা, তারপরে কি 50 নম্বর প্রশ্ন কি বলছে, আণবিক গতিশক্তি কিসের উপর নির্ভরশীল? আণবিক গতিশক্তি মানে কি, একটা গ্যাসের মধ্যে যে অণুগুলো আছে এই অণুগুলোর গতিশক্তি, এগুলো আসলে কিসের উপর ডিপেন্ড করে? অভ্যন্তরীণ শক্তির উপরে। কিসের উপর ডিপেন্ড করে? অভ্যন্তরীণ শক্তি। অভ্যন্তরীণ শক্তিটাকে আমরা কি বলতে পারি? অন্তস্থ শক্তি, যেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ইউ। ঠিক আছে, একটা গ্যাসের ভিতরে যে অণুগুলো আছে ওই অণুগুলো ছোটাছুটি করতেছে, তো ওগুলোর গতিশক্তিটা ডিপেন্ড করে অভ্যন্তরীণ শক্তির উপর। অভ্যন্তরীণ শক্তি বেশি হলে গতিশক্তি বেশি হবে, কম হলে গতিশক্তি কম। আচ্ছা, তারপরে 51 নম্বর প্রশ্ন কি বলছে, রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য নয় কোনটা? ঠিক আছে, রাসায়নিক সাম্যাবস্থা। রাসায়নিক সাম্যাবস্থা মানে কি, এ থেকে বি তৈরি হইতেছিল, বি থেকে এ তৈরি হইতেছিল, এমন একটা সময় কি যাবে, এই এ থেকে বি তৈরির হার আর বি থেকে এ তৈরির হার কি হবে? সমান। এটাকে কি বলতেছে? রাসায়নিক সাম্যাবস্থা। তো রাসায়নিক সাম্যাবস্থায় কি উভমুখিতা দেখা যায় নাকি যায় না? হ্যাঁ, দেখা যায়। এ থেকে বিও তৈরি হয়, আবার বি থেকে এও তৈরি হয়, তাহলে রাসায়নিক সাম্যাবস্থায় উভমুখিতা দেখা যায়। ঠিক আছে, আবার দেখো বিক্রিয়ার অসম্পূর্ণতা, হ্যাঁ এটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, কারণ কখনোই সম্পূর্ণরূপে এ বি তৈরি করবে না, আবার সম্পূর্ণরূপে বি এ তৈরি করবে না, তাহলে অসম্পূর্ণতা দেখা যাচ্ছে। আর সাম্যাবস্থান দেখা যাচ্ছে কি না? দেখা যাচ্ছে না। হ্যাঁ দেখা যাচ্ছে। একমুখিতা কি দেখা যাচ্ছে? না, রাসায়নিক সাম্যাবস্থায় কিন্তু কি দেখতেছি না আমরা? একমুখিতা দেখতেছি না, কারণ এখানে উভমুখিতা চলতেছে, মানে এ থেকে বি তৈরি হইতেছে আর বি থেকে এ তৈরি হইতেছে। তাহলে তোমাকে জিজ্ঞেস করছিল নয় কোনটা, তাহলে একমুখিতা হচ্ছে না, তাই একমুখিতা নয়। ওকে, আচ্ছা তারপরে কি 52 নাম্বার হচ্ছে কি 2,4 কম হয়। 2,4 ডিএনপি মানে কি? 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজেন। ঠিক আছে, তো তোমাকে এটা টেস্টের জন্য যে পদক্ষেপটা পাবা, এটাকে আমরা কি ইউজ করি? কার্বনিল যৌগটাকে টেস্ট করার জন্য, মানে এই কার্বনিল যৌগ কি সি ডাবল বন্ড ও, মানে অ্যালডিহাইড আর কিটোন টেস্ট করার জন্য আমরা কি ইউজ করি? 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। এটা ইউজ করলে আমাদের পদক্ষেপটা কি হবে? হলুদ কমলা বর্ণের হবে। ওকে, আচ্ছা তারপরে 53 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, গ্যাসোলিন জ্বালানি ব্যবহার করে কত শতাংশ জ্বালানি পাওয়া যায়? ঠিক আছে, গ্যাসোলিনটাকে আমরা যদি জ্বালানি হিসেবে ব্যবহার করি, এটাকে কত পার্সেন্ট জ্বালানি পাওয়া যাবে? 25% জ্বালানি ব্যবহারযোগ্য পাবো। ঠিক আছে, মানে আমি কিন্তু পুরাটাই কি পাইতেছি না, ব্যবহার করতে পারতেছি না, ওই যতটুকু জ্বালানি ইউজ করবো তার 25% হবে কি ব্যবহারযোগ্য। আচ্ছা 54 নাম্বার জিজ্ঞেস করছে, নিচের কোন অ্যালকোহলের দ্রাব্যতা অতি নগণ্য? নগণ্য মানে কি বলতো? কম। ঠিক আছে, কোন অ্যালকোহলটা দ্রাব্যতা অতিরিক্ত কম? তো অপশনে কি কি দেওয়া আছে? ইথানল, তারপরে কি দেওয়া আছে? পেন্টানল 1, তারপরে দেওয়া আছে কি কোলেস্টেরল, তারপরে কি দেওয়া আছে? বিউটানল 1। ঠিক আছে, আমাকে এখানে অপশনে কি কি দেওয়া আছে? ইথানল, পেন্টানল 1, কোলেস্টেরল আর বিউটানল 1। তো ইথানল, পেন্টানল, বিউটানল এরা কিন্তু কি অ্যালকোহল, আর কোলেস্টেরল যেটা আছে ওইটা কিন্তু একটা চর্বি জাতীয়। আমরা জানি যে নর্মালি কি হয়, চর্বি জাতীয় যেগুলো আছে ওগুলোর দ্রাব্যতা কি হয়? কম হয়। ঠিক আছে, তো কোলেস্টেরল দ্রাব্যতা কি সবচেয়ে কম। ঠিক আছে, 55 নম্বর প্রশ্নে কি বলেছে, কঠিন যৌগ বিশুদ্ধকরণের জন্য কোনটা সঠিক পদ্ধতি নয়? কঠিন যৌগ মানে কি? বিশুদ্ধকরণ। বিশুদ্ধ মানে কি? ওটার থেকে ভেজালটাকে আমি কি করব? আলাদা করব। কঠিন পদার্থ মানে ধরো এই একটা কঠিন পদার্থ আছে, তার সাথে আরো কিছু কিছু জিনিস মিক্স আছে, ওটাকে আমি কি করতে চাচ্ছি? বিশুদ্ধ করতে চাইছি, মানে এই শুধুমাত্র এই অংশটা লাগবে আর বাকিগুলো কি করবো? ফালাই দিব। তো ওটার জন্য আমি ঊর্ধ্বপাতন ইউজ করতে পারি। ঊর্ধ্বপাতন মানে কি? তোমার সাথে যে জিনিসগুলো লাগিয়ে আছে ওগুলো যদি কি হয়, তাপ দিলে উড়ে যায়, তাহলে কঠিনটা পড়ে থাকবে না, তাহলে আমি ঊর্ধ্বপাতন দিয়ে কি করতে পারি? কঠিনটাকে বিশুদ্ধ করতে পারি। কেলাসন, কেলাসন মানে কি? আলাদা করা, ছাকি ছাকি আলাদা করে যে ওইটাকে বলতেছে কেলাসন। তুমি কি করতে পারো? ছাকার মাধ্যমে ওই কঠিনটাকে আলাদা করতে পারো। দ্রাবক নিষ্কাশন, দ্রাবকটাকে আলাদা করে ফেলে কি করতে পারো? এটাও কিন্তু কি কঠিন যৌগকে বিশুদ্ধ করার পদ্ধতি। কিন্তু আংশিক পাতন দিয়ে কি করতে পারবে না? কঠিন যৌগকে বিশুদ্ধ করতে পারবে না। আংশিক পাতনটা কিসের জন্য কাজ করবে? শুধুমাত্র তরলের জন্য। ঠিক আছে, আংশিক পাতনটা কিসের জন্য? শুধুমাত্র তরলের জন্য, এটা কিন্তু কঠিনের জন্য কাজ করে না। আচ্ছা 56 নম্বর হচ্ছে কি, নিচের গলনাঙ্কেও আর স্ফুটনাঙ্কের সঠিক ক্রম কোনটা? তো মনে রাখবা এখানে আমাদের কি দেওয়া আছে? NH3, SbH3, AsH3 আর PH3। এখানে দেখো সবগুলাতে কি ক্যাটায়নের পার্টটা কি আছে? সেম। সবগুলাতে কি সেম আছে? ক্যাটায়নের পার্টটা সেম। অ্যানায়নের পার্টটা কি? N3 মাইনাস, এটা Sb3 মাইনাস হবে, এটা AS3 মাইনাস হবে, এটা কি হবে? P3 মাইনাস হবে। ঠিক আছে, আচ্ছা তোমরা যদি আমার প্লেলিস্টে চেক করো অ্যাডমিশন সিরিজে কেমিস্ট্রি, ওখানে তুমি দেখবা গলনাঙ্ক আর স্ফুটনাঙ্কের ক্রম বের করার একটা সিস্টেম দেওয়া আছে। ঠিক আছে, তো আমাদের এখানে কি কি আছে? অ্যামোনিয়া আছে, SbH3 আছে, AsH3 আছে, PH3 আছে। এখানে কেন এইভাবে ক্রমটা দেওয়া আছে আমি তোমাকে একটু বুঝাই। ঠিক আছে, মনে রাখবা ক্যাটায়নের জন্য আকার যত ছোট হবে গলনাঙ্কটা তত কি হবে? বেশি। আর অ্যানায়নের জন্য আকার যত বড় গলনাঙ্কটা কি হবে? তত বেশি। কি বললাম? ক্যাটায়নের জন্য কি হবে? আকার ছোট হইলে গলনাঙ্ক বেশি, আর অ্যানায়নের জন্য আকার বড় হইলে গলনাঙ্ক কি হয়? বেশি। তো এখানে যদি তুমি চেক করে দেখো সবচেয়ে বড় আকার কার? সবচেয়ে বড় আকার কিন্তু Sb বা অ্যান্টিমনির। তারপরে বড় আকার কার? আর্সেনিক। তারপরে বড় আকার কার? ফসফরাস। তারপরে বড় আকার কার? অ্যামোনিয়ার। তাহলে ক্রমটা এরকম হওয়া উচিত ছিল, Sb এরটা আগে, দেন আর্সেনিক, দেন ফসফরাস, দেন কি অ্যামোনিয়া। ঠিক আছে,
ক্রমটা এরকম হওয়া উচিত ছিল, কিন্তু এরকম হয় না কেন? কারণ অ্যামোনিয়ার মধ্যে যে নাইট্রোজেনটা আছে, এই নাইট্রোজেনটা আবার কি করে? হাইড্রোজেন বন্ধন তৈরি করে। কি তৈরি করে? হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ডের সঙ্গে ছিল কি? হাইড্রোজেনের সাথে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এগুলো যে বন্ধন তৈরি হয় এটাকে বলে কি? হাইড্রোজেন বন্ড। তো ও যেহেতু হাইড্রোজেন বন্ড তৈরি করে, হাইড্রোজেন বন্ডের গলনাঙ্কটা কি হয়? বেশি হয়। কেন? কারণ হাইড্রোজেন বন্ধন একটা কি? শক্তিশালী বন্ধন। ওই কারণে এটার গলনাঙ্কটা কি হয়েছে? সবচেয়ে বেশি হয়েছে। দেন হয়েছে কি? অ্যান্টিমনি, দেন আর্সেনিক, দেন ফসফরাস। বুঝতে পারছি? আচ্ছা, আশা করি বুঝতে পারছি। দেন আমাকে কি বলছে? নিচের কোন অ্যানায়নটা অধিক সক্রিয়? এটা কিন্তু সক্রিয়তা থেকে একটা প্রশ্ন গত বছর আসছিল, তাহলে বুঝতেছো যে এটা অনেক ইম্পর্টেন্ট। আমাদের সক্রিয়তা সিরিজটা কিরকম ছিল? আচ্ছা, আমাদের সক্রিয়তা সিরিজটা কি ছিল? এরকম। এটা ছিল কি? শুধুমাত্র ধাতুগুলোর জন্য বা ক্যাটায়নের পার্টটার জন্য, ঠিক আছে? এখন তোমাকে এখানে কি বলছে? ক্যাটায়নেরটা কথা বলছে নাকি অ্যানায়নের কথা বলছে? অ্যানায়নের সক্রিয়তা সিরিজটা কিরকম ছিল? এরকম। নাইট্রেটটা সবার উপরে, দেন হয়েছে কি সালফেট, দেন হয়েছে কি ক্লোরেট, আর দেন হচ্ছে কি ব্রোমাইড, তারপরে হচ্ছে কি আয়োডাইড, আর তারপর সবার শেষে কি আছে? হাইড্রোক্সিল। অ্যানায়নের সক্রিয়তা সিরিজটা কি ছিল? এটার নিচে হবে আর কি। এটা ছিল এরকম: নাইট্রেট উপরে, দেন সালফেট, দেন ক্লোরাইড, দেন ব্রোমাইড, দেন আয়োডাইড, আর দেন কি? হাইড্রোক্সিল। তোমাকে জিজ্ঞেস করছে নিচের কোন অ্যানায়নটা অধিক সক্রিয়। তো আমরা জানি যে কি সক্রিয়তা সিরিজে যেটা উপরে থাকে ওইটা সবচেয়ে বেশি কি হয়? সক্রিয়। তো এখানে সবচেয়ে উপরে কি আছে? নাইট্রেট, তাই হচ্ছে কি নাইট্রেটটা সবচেয়ে বেশি সক্রিয়, ঠিক আছে? আচ্ছা, তো 18 নম্বর প্রশ্নে কি বলছে? এসিডের তীব্রতা কিসের উপর নির্ভর করে? তো এসিডের তীব্রতা আসলে নির্ভর করে কি? কে এর মানে হচ্ছে কি? বিয়োজন মাত্রা, ঠিক আছে? সরি, বিয়োজন ধ্রুবক। এটা মানে কি? বিয়োজন ধ্রুবক। বিয়োজন ধ্রুবকের মান যত বেশি হবে এসিডটা কি হবে? তত বেশি তীব্র। তাহলে এসিডের তীব্রতা কিসের উপর নির্ভর করতেছে? এসিডের বিয়োজন ধ্রুবকের উপরে, ঠিক আছে? আর কেবি যেটা ছিল এটা হচ্ছে ক্ষারের বিয়োজন ধ্রুবক, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে কি? CCl4 আর্দ্র বিশ্লেষিত হয় না কেন? একটা প্রশ্ন ছিল, SiCl4 যদিও আর্দ্র বিশ্লেষিত হয়, মানে এটাকে যদি আমরা পানির সাথে বিক্রিয়া ঘটাই তখন এটা কি তৈরি করে? SiOH4 তৈরি করে, প্লাস HCl তৈরি করে। কিন্তু আমি যদি CCl4 এটাকে যদি আমরা পানির সাথে বিক্রিয়া ঘটাই তাহলে এটা কি হবে? কোন রকম বিক্রিয়া করবে না, মানে নো রিঅ্যাকশন। কেন? কারণ এখানে SiCl4 এ সিলিকনের কি আছে? দেখো, যদি সিলিকনের আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p কত 6 3s2 তারপরে কি 3p কত 4, ঠিক আছে? তো সিলিকনের কি আছে? 3d অরবিটাল আছে। 3d যদি আমরা চিন্তা করি 3d কত 0, তাহলে সিলিকনের কি আছে? 3d অরবিটাল থাকার কারণে সে কি করতে পারে? ওই যে পানির মধ্যে যে অক্সিজেন আছে, অক্সিজেনের কাছে কি আছে? লোন পেয়ার ইলেকট্রন। ও লোন পেয়ার ইলেকট্রনগুলো এখানে কি করতে পারে? নিতে পারে। নেওয়ার কারণে এদের মধ্যে বিক্রিয়া হয়। কিন্তু যদি আমরা কার্বনের কথা চিন্তা করি, কার্বন ইলেকট্রন বিন্যাস কি রকম? 1s2 2s2 2p কত 2। এর কিন্তু কি নাই? 2dটা নাই। তো 2d না থাকার কারণে ওই পানি থেকে যে লোন পেয়ারগুলো আসবে ওরা কিন্তু এখানে আর আসতে পারে না, এই জন্য এরা কি করে না? বিক্রিয়া করে না, ঠিক আছে? এটা ছিল CCl4 কি হয় না? আর্দ্র বিশ্লেষিত না হওয়ার কারণ। আর তোমাকে জিজ্ঞেস করছে লাস্টের প্রশ্নে কি বলছে? টলেন বিকারকের মূল উপাদান কি? টলেন বিকারকের সংকেতে কি ছিল? ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড। টলেন বিকারকের সংজ্ঞা কি ছিল? ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড। তো ডাইঅ্যামিন মানে কি? NH3 থাকবে কয়টা? 2টা, সিলভার আর হাইড্রোক্সাইড, ঠিক আছে? এটা হচ্ছে কি টলেন বিকারকের সংকেত, যে ডাইঅ্যামিন কি সিলভার হাইড্রোক্সাইড। এটা ছিল আমাদের 60 নম্বর প্রশ্ন। আশা করি বুঝতে পারছি। কারো যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাতে পারো। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, ঠিক আছে? ফেসবুক গ্রুপ, পেজ, টেলিগ্রাম গ্রুপ সবকিছু লিঙ্ক তুমি ডেসক্রিপশনে পাবা। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ওকে, আল্লাহ হাফেজ।